হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। সরস্বতী পুজোয় আজকে তোমরা কারা কারা বাইরে গেছিলে, তোমাদের পার্টনারের সাথে ঘুরেছো, আজকের দিনটা কিভাবে তোমরা এনজয় করলে অবশ্যই জানাবে। আজকে তো আমি গেছিলাম আমার একটাই জায়গা, সে হচ্ছে আমার বড় মা। আমি বড় মায়ের কাছে গিয়েছিলাম, ভিডিও পাবে তোমরা। তো যাই হোক, চলো আজকে বেশি কথা বলবো না। জানি আমি কত রাতে তোমাদের ঘটনা দিতে পারিনি, অনেকেই অপেক্ষা করেছিলে। আচ্ছা, সবার প্রথম বলি, জানি না মাইকে ক্যাপচার করছে কি না, আমাদের আশেপাশেও কিন্তু পুজো হয়েছে, প্রচুর জোরে জোরে মাইক চলছে, গান হচ্ছে। তো যদি সাউন্ড আসে তাহলে পারে কিন্তু একটু কষ্ট করে শুনে নিও, ঠিক আছে? আজকের ঘটনাটা কিন্তু বড় হতে চলেছে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে নিও। তাহলে চলো ঘটনায় যাই। আর হ্যাঁ, ঘটনাগুলো কিন্তু শেয়ার করবে অবশ্যই। তোমরা তোমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আগামীকাল একটা টিপস আসবে, এমন একটা টিপস তোমাদের দেব যে টিপসটা তোমরা সহজেই করতে পারবে। তোমাদের কিছু করতে হবে না, শুধু জিনিসটা বাড়িতে আনতে হবে। তোমাদের অর্থ আপনি ম্যাগনেটের মতো ক্যাপচার করে নিয়ে আসবে তোমাদের কাছে। তো চলো এবার আমি ঘটনায় যাই। আর কালকে কিন্তু সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে সেই ভিডিওটা আসবে। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফলো করো। আমি তোমাদের যে ঘটনাটা এখন বলতে চলেছি, ঘটনাটা যে ভাইয়ের সাথে ঘটে, ওর নামটা আমি এখানে কাল্পনিক রাজু দিলাম। ওর নামটা আমি এখানে প্রকাশ করলাম না। ও আমাকে বলেছে দিদিভাই হাইট রাখবেন, কারণ ঘটনাটা এরকমই। রাজু বলে, দিদি আমার বাড়ি হচ্ছে কল্যাণীতে। আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতাম। আমার বাবা নেই, মা আর আমি। মায়ের বয়স হয়েছে, তাও মা নিজে নিজে সব কিছু করে, আর বিয়ের জন্য আমাকে খুব প্রেশার করতে থাকে। কিন্তু দিদিভাই, এখনকারের কোন মেয়েকে বিয়ে করব বলো তো? সব মেয়েই তো এখন সিঙ্গেল নেই যে বিয়ে করব। এখন ছোট ছোট বাচ্চা মেয়েগুলো প্রেম করে। তো আমি সত্যি কথা বলতে কোনো মেয়েকে না সেরম ভাবে বিশ্বাস করতে পারি না। মানে দেখো, বিয়ে তো আমাকে করতেই হবে, ছেলে যখন জন্মেছি। কিন্তু ভাবি যে এখন চারপাশে নিউজে টিভিতে মিডিয়ায় যেরকম জিনিস দেখি, ওর পরে না কোনো মেয়ের উপর বিশ্বাস পড়ে না। দিদিভাই ধরো, গরিবের সংসার, একটা মেয়েকে আমি নিয়ে আসলাম বিয়ে করে। সেই মেয়েটা যদি কিছুদিন পর তার আগের মানে এক্স বয়ফ্রেন্ডের সাথে যদি পালিয়ে যায়, পাড়ায় থাকা দায় হয়ে যাবে। লোকে কি বলবে বলো তো দিদিভাই? সম্মানের প্রচণ্ড ভয় পাই। যদি ছেড়ে চলে যায় তখন ভাববে যে এর কিছু করার ক্ষমতা ছিল না, খাওয়ানোর ক্ষমতা ছিল না, বউ পালিয়ে গেছে। লোকে কিন্তু যে যার পাড়ায় তাকেই কিন্তু সে বদনাম করে। আমার পাড়ার লোক কখনোই সে মেয়েকে বদনাম করবে না, আমাকেই করবে। তো দিদিভাই এই সব সাত পাঁচ ভেবে মা বললেও বিয়ের দিকে 10 পা আমি পিছিয়ে থাকি। আমি কোনো মতে বলি, যখন হবার ভগবান ঠিক একটা মেয়ে আমাকে জন্য পাঠাবে, আমি করব যাকে মন চাইবে করতে। ওই জন্য বিয়ের প্রশ্ন আমি মাকে বলেছি বন্ধ রাখো। হ্যাঁ, যদিও আমার এখন 37 বছর বয়স, বয়স তো বাড়ছে, কিন্তু ঠাকুরের হাতে ছেড়ে দিয়েছি। এবার ঘটনাটা হচ্ছে, আমার বাবা মারা যান 2019 সালে। তো প্রায় 6-7টা বছর হয়ে গেছে। আমি সংসারের হাল ধরার জন্য আমাদের ওখানে একটি ফ্যাক্টরিতে আমি কাজ করি। খুব অল্প একটা অ্যামাউন্ট আমাকে মাসে দেয়, সেরকম কিছু না। কিন্তু কাজ বাজ যেইটুকুনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই দিদিভাই, ভালো কাজ তো নেই, করতে গেলে বাইরে যেতে হবে, আর মাকে ছেড়ে বাইরে যেতে পারবো না। তো সেখানে দাঁড়িয়ে আমি ওই ফ্যাক্টরিতে কাজ করি দিদিভাই, চুনের ফ্যাক্টরি, চুন। তো সেখানে আর কত টাকা দেবে? খুব যৎ সামান্য টাকা দেয়। শুধু যেইটুনিক সাইকেল নিয়ে আমি বাড়ি থেকে যেতে পারি তার জন্য করি। যদি ট্রেনে বাসে আমাকে গাড়ি ধরে যেতে হতো আমি অত করতাম না, কারণ আমার কাছে অত টাকা কোথায় পাবো। একদিন আমাকে উম, ওই আমার যে কারখানা, চুনের কারখানা, ওই কারখানার এক লেবার বলল যে জানিস তো, এই চুনের কারখানাটা থেকে থেকে বন্ধ হয়ে যায়। তুই এখানে করছিস, এর উপরে তোর সংসার, অন্য কাজ ভিতরে ভিতরে খুঁজবি, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবি। আমি তখন বললাম যে খুব কষ্টে কাজটা পেয়েছি, এইটা তো জল গরমও হয় না। তা আমাকে বললো, আরে বলিস না, এই যে কারখানার পেছনে না একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে নাকি ওই কারখানায় কাজ করতে এরকম কোনো লেবার, সে নাকি গলায়
দড়ি দিয়েছিল, দড়ি দিয়ে ওখানে সুসাইড করে ভর দুপুরবেলা। তারপর থেকেই নাকি ওই কারখানাটা কিছুদিন করে চলে, কিছুদিন করে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় কারণ ওই যে গলায় দড়ি দিয়েছিল তার আত্মা নাকি সচরাচর অনেকে দুপুরবেলা হেঁটে চলে বেড়াতে দেখে, মিলের মাঠে হাঁটে। একটা যে মারা গেছে ছেলে, তার যদি আত্মা দেখে মিলের মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তো সেখানে তো কেউ কাজেই যাবে না, এই জন্য বন্ধ হয়ে যায়। আমি তখন বললাম যে ঠিক আছে, যতদিন চলে চলুক, উপরে ঈশ্বর আছে, তারপরে কোনো জায়গায় না কোনো জায়গায় একটা ব্যবস্থা করে নেব। এরকম করে আমি কাজ করতে থাকি, টানা 5 মাস কাজ হয়। 5 মাস আমি মাইনে পাই ঠিক মতো। 6 মাসের বেলায় কাজটা বন্ধ হয়ে যায়। আমি জানি না কেন বন্ধ হয়। সবাই বললো হয়তো ম্যানেজারের কানে এসছে, ওই মাঠে হয়তো কেউ ঘুরছে। রাত্রেবেলা 2জন গার্ড থাকে ওই ফ্যাক্টরিতে, গার্ডের কাজ করে, তারা নাকি দেখে। এবার এটা সত্যি কি গুজব কি কি আমি জানি না। আমাদের রাজু ভাই বলে, দিদি ভাই 5 মাস কাজ করেছি, কোনো টাকা আমি জমাতে পারিনি। ওই সামান্য টাকায় মা আর আমি খাই। মায়ের টুকটাক ওষুধ লাগে, সেরকম না, মা হাঁটাচলা করতে পারেন, বয়স হয়েছে, একটু বাতের ব্যথা, একটু কোমর পায়ে ব্যথা, এই ওষুধ চলে। এবার থেকে থেকে তো শরীর খারাপ মানুষের হয়, সেখানে টাকাটা যায়, এছাড়া খাওয়াতেই লেগে যায়। ভাই বলে, দিদি ভাই আমি কাজটা না ছেড়ে দিই। ভাবলাম দূর, কবে আবার মিল চালু হবে, ও বন্ধ হলে 2, 2.5, 3 মাস পর আবার চালু হয়, ওর জন্য কি বসে থাকবো? এবার একটা জায়গায় আবার যদি কাজে যাই, তো সেইখানে আমি 2 মাস করার পর আবার ফ্যাক্টরি খুললে আমি চলে এলাম, আবার বন্ধ হলো, আমাকে তো সে নেবে না। আমি কাজটা না ছেড়ে দিই। ছেড়ে দিয়ে আমি, আমার ওখানে একটা কাপড়ের ছোট্ট দোকান আছে স্টেশন সংলগ্ন, আমি ওখানে একটা কাপড়ের দোকানে কাজে লাগি। সেই কাকু এত ভালো, মানে ওরকম মানুষ না পৃথিবীতে হয় না। ওনার কোনো সন্তান নেই। আমি ওখানে প্রথম, উনি ওর আগে কোনো ছেলে রাখেনি, উনি প্রথম আমাকেই কাজে নেয়। আমাকে পুরো দায়িত্ব দিয়ে ওই কাকু না চলে যেত বাড়ি। মানে উনি হয়তো বিকেলবেলা আসতো 1 ঘন্টা, আমাকে বলতো তুই ভাববি তোর দোকান, তুই চালাবি। হ্যাঁ, কাপড়ের দোকানটা যদিও খুব একটা সেল ছিল না, তবুও চলতো। আমাকে মাসে যে টাকা দিত, সেই টাকাতে মোটামুটি টেনে টুনে সংসার আমি চালাতাম। তো যাই হোক, এরকম করে টুকটুক টুকটুক করে আমার দিন যাচ্ছে। হঠাৎ করে আমার পাশের বাড়ি, মানে পাশের বাড়ি বলা ভুল হবে, সামনের বাড়ি, মানে আমার বাড়ি সামনে ফাঁকা মাঠ, তার ওপাশে একটা বাড়ি, তারপরে আবার বাড়ি আছে। তো সামনের বাড়িতে হঠাৎ একদিন দুপুরবেলা, আমি তো দোকানে রয়েছি, কানে খবর আসলো যে সামনের বাড়ির ওই বাড়ির দাদাটা গলায় দড়ি দিয়েছে। আমি শুনে বললাম, সে কি, এ কি? ওর সাথে তো আমার দেখা হলো, ভালো সম্পর্ক ছিল, আমার থেকে অনেক সিনিয়র, ভালো সিনিয়র, আমারই 37 বছর বয়স, ওই দাদার মোটামুটি 42-43 বছর বয়স, বিবাহিত। তো দাদাটা মারা গেছে, বললো গলায় দড়ি দিয়েছে ঘরে, ওর বিয়েও হয়ে গেছে, বউ বাচ্চা কেউ ছিল না, ওরা তার মায়ের বাড়ি গেছে বউটা, আর ছেলেটার মা সেদিনকে বাবা ওরাও ছিল না, ওরাও কোনো কাজে কোনো আত্মীয়র বাড়ি গেছে, ছেলেটা একা ছিল, ছেলেটা গলায় দড়ি দিয়েছে। শুনে না মনটা খুব খারাপ হলো, দোকানটা বন্ধ করে দিলাম। কাকুকে ফোন করলাম, কাকু বলল ঠিক আছে তুই বাড়ি যা। কাকু খুব ভালো মানুষ। আমি না বাড়ি এলাম, লোকে লোক পাড়ায় পুরো জমায়েত হয়ে গেছে। তো আমিও গেলাম, আমার মা জানে না যে আমি দোকান বন্ধ করে এসেছি। আমি গেলাম, যেতে আমি ওদের বাড়িতে গেছি, ওই দাদাটার, মানে ওর সাথে আমার প্রায় কথা হতো। রাতের বেলা পাড়ার মোড়ে আড্ডা দিত, আমি আসলে বলতো কিরে রাজু বাড়ি যাচ্ছিস ভাই, শরীর কেমন আছে, তোর মায়ের শরীর কেমন আছে, দেখি তো কাকিমা কাজ করে, এরকম খোঁজ খবর নিত। তো আমি না খুব কষ্ট লাগলো, গেলাম ওকে দেখতে। দেখলাম চোখটা ঠিকরে বেরিয়ে গেছে, জিভটা অনেকটা ঝুলছে আর লাল পড়ছে, জিভ দিয়ে লাল পড়ছে, খুব কষ্টে হাত পা একদম টান টান করে ও মারা গেছে। দেখে না সত্যি খুব খুব খারাপ লাগলো। তা আমি ছেলেটার বাড়িতে গিয়ে, মানে ওই দাদাটার বাড়ি, একটা ধারে দাঁড়িয়ে রয়েছি। তো হঠাৎ ওর মা বলল যে জানিস না কেন এরকম করলো, আমি বুঝতেও পারিনি। একটা ধারে দাঁড়িয়ে রয়েছি, তো ওই দাদাটার মা আমাকে বলল, বাবারে আমার সব শেষ হয়ে গেল বাবা, একটা ছেলে
আমার বৌমাটা কি করবে বাবা? আমার বৌমাটা স্বামী হারালো, তার ছোট্ট একটা ছেলে 3.5 বছরের ছেলেটা তার বাবাকে হারালো, খুব হাউমাউ করে কাঁদছে। আর সামনে কাঁদলে পারে সেই দাদার সাথে আমার দেখা হতো, আমারও চোখে 2 ফোঁটা জল পড়ে। তো আমি অনেকক্ষণ থাকার পর বাড়ি চলে আসি। আমাকে মা বললো, কিরে তুই এখন বাড়ি এলি দোকান বন্ধ করে? আমি বললাম, না মা, আমি দুপুরবেলায় এসছিলাম 2:30-এর দিকে, ওই সামনের বাড়ি দাদা এরকম। তখন মা বলছে, আর কি বলবি, ছেলেটা কত ভালো ছিল, আর পাড়ায় খুব ভালো ছিল ছেলেটা, বেশ নাম ডাক ছিল, সবার কষ্টে দুঃখে এগিয়ে যেত, কিছু হলে শুনতো, ছুটতে যেত। ভালো মানুষরা না পৃথিবীতে বেশি দিন থাকে না গো। ভালো মানুষরা আসে ভালো কিছু কাজ করার জন্য, তো তারা চলে যায়। তো খুব মনটা একটা ভারাক্রান্ত হয়ে রয়েছে, ভালো লাগছে না, চুপচাপ সন্ধেবেলা বসে আছি। মা আমাকে বলল, তুই তো কিছু খেলি না, দোকান থেকে এসে কিছু খেয়েছিস কেন? কাকু মাঝে মাঝে, কাকু তো কোনো সন্তান নেই, ওই দোকানের কাকু মাঝে মাঝে রুটি টুটি এনে দিত। মা ভেবেছে আমি খেয়েছি, কিন্তু কাকু সেদিন আসেনি। মা বলল, কি রে কাকু কিছু এনে দিয়েছে, খেয়েছিস? আমি বললাম, না মা, আজকে তো কাকু দোকানে আসেনি আর কিছু খাইনি। মা বললো, সকাল থেকে না খাওয়া? আমি বললাম, সকালে ডিম পাউরুটি টোস্ট চা খেয়েছি, কিনে খেয়েছি, আর তারপর আর কিছু খাইনি দুপুরে, সেটা সকালের খাওয়া। মা বলল, তাহলে এখন 6টা প্রায় বাজে, 6টা 4-5। মা বললাম, সন্ধে দিয়ে তোকে একটুখানি মুড়ি মেখে দিই, চানাচুর মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিই, সর্ষের তেল ছিটিয়ে তুই খা, তারপর একটু গরম গরম চা করে দুজনে খাবো। আমি মাকে বললাম, ঠিক আছে, খিদে পেয়েছে তো। মা পুজো দেয়, পুজো দিয়ে মা মুড়ি মেখে 1 বাটি মুড়ি দেয়, দেওয়ার পর মা চা করতে যায়, চাও করে আনে, দুজনে বসে খেলাম। মা বলছে, সত্যি বউটার কি হবে, ছেলেটার ওই 3.5 বছর 4 বছরের একটা ছোট্ট সন্তান, বাবা হারা হলো, এখনো ভালো করে বাবাকেও চিনতে পারলো না, এসব কথা হচ্ছে, যেটা হয়, সামনের বাড়ি দাদা মারা গেছে। তো যাই হোক, আমাদের রাজু ভাই বলছে, দিদি 2 দিন 3 দিন কেটে যায়, বাড়ির কাছ থেকে যখনই সাইকেল নিয়ে যাই, গাটা না যেন কিরকম ছমছম করে, দিনের বেলায়, রাতের বেলা যখন ফিরি গাটা না কিরকম ছমছম করে, একটা না পরিবেশটা যেন থমথমে মনে হয়। তো আমি যাই আসি, ভয় আমার করে না, কিন্তু শরীরটা, ওই দাদার বাড়ির কাছ দিয়ে যখন আসি, শরীরটা নিজে থেকেই যেন ভার হয়ে যায়। আমি কিন্তু না ভয় পাই, না নিজের মনকে বোঝাই, কিছুই না, নিজে থেকেই ওরকম হয়। আমি 2-3 দিন হয়ে গেছে, মাকে এইসব কথা বলিনি, কি বলবো, মায়ের বয়স হয়েছে, চিন্তা করবে, মা আছে বলেই তো আমি আছি বলে মা আছে, দুজন দুজনের দিকেই তাকিয়ে বসে থাকি। কি বলবো, মায়ের বয়স হয়েছে আর চিন্তা দিতে চাই না। তো এরকম করে প্রায় যেদিনকে শ্রাদ্ধ কাজ সেদিনকে পাড়ার সবাইকে নেমন্তন্ন করে। তো আমিও যাই, শ্রাদ্ধ শান্তির দিন যেতে হবে, এমনি তো ঘাটে গেছিলাম। তো সেই দিনকে যখন গেলাম, সবাই দেখছি একটু ওই দাদাটার বউকে একটু ব্যাকা চোখে দেখছে, নানা রকম মানুষ নানা রকম কথা বলছে, যেটা কানে আসছে। আবারও সেই এক জিনিস মাথায় আসলো, যে দূর, এই জীবনে বিয়ে করব না, সব মেয়েরা বউরা এরকমই হয়। শুনতে পারলাম ওদের নাকি পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি ছিল, গোপনে হতো, যেটা ছেলেটির মা মানে ওই দাদাটির মা নিজের আত্মীয় কাউকে বলেছে, সে আবার পাঁচকান করে দিয়েছে কথাটা। বলছে ওই বউটা নাকি, মানে ওই দাদাটার বউ নাকি কারোর সাথে ফোনে কথা বলতো। মানে দেখো, ফোনে কথা বলা মানে, আমি তো অনেক ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলি, কিন্তু আমি যদি কাউকে প্রেম করি তার সাথে ফিস ফিস ফুস ফুস অনেক রকম কথা, বাড়ির লোক তো আমাকে সন্দেহ করবে। একটা কথা বলার মধ্যে কিন্তু সামঞ্জস্য আছে। তুমি 5টা ছেলের সাথে ঘুরতে পারো, যদি তারা তোমার প্রকৃত বন্ধু হয়, ভাই হয়, সমাজ কিন্তু চোখে দেখলে বুঝতে পারবে। কিন্তু যদি তুমি তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘুরছো, তুমি লোককে বলছো এটা আমার বোন হয়, এটা আমার ভাই হয়, লোকে কিন্তু বুঝতে পারবে। কারণ প্রেম ভালোবাসার সম্পর্কটা কাউকে বলতে হয় না,
বোঝা যায়। তো সেখানে দাঁড়িয়ে জানতে পারলাম যে বউটি গোপনে কারোর সাথে কথা বলতো, এই নিয়ে ওই দাদার সাথে তার বউর বাড়িতে বেশ অশান্তি হতো, বেশ ভালো মারধরও হতো। তো সবাই তখন বলছে যে হয়তো বউটার ওই কুনামার জন্য, কুকর্মের জন্য হয়তো ছেলেটা সুসাইড করেছে। তা আমি আর এইসবে কর্ণপাত না করে, আমি তো এমনি এসব পছন্দ করিই না, আমি চুপচাপ খেলাম। খেয়ে পাড়ার আরও 2-4টে বন্ধু ছিল, আমি তাদের সাথে বাড়ি আসলাম। বাড়িতে এসে না মাকে বললাম, মা মা তুমি যে বিয়ের কথা বলো, তোমাকে আমি কি বলবো মা, ওই যে দাদা সুসাইড করেছে এমনি না মা, ওই দাদার বউ, ওই বৌদি নাকি কার সাথে ফোনে কথা বলতো। আমাকে মা বললো, তোকে কে বলেছে এইসব? এ বাবা, ছি 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 ছি, ওই জন্য ছেলেটা সুসাইড করলো? বাবা, নিজেকে শেষ করে দিল, বাবা মায়ের কথা ভাবলো না। আমি বললাম, ওটাই তো হয়, বিয়ের পর না একটা ছেলে না বউর কথা ফেলতে পারে, না মায়ের কথা ফেলতে পারে, না বাবার কথা। সংসার টানার মাথায় চাপ, কারোর কথা নিতেও পারে না, ফেলতেও পারে না। তখন সে একটাই পথ ভাবে যে বাবা নিজেকে শেষ করে দিই, সরে যাই, শান্তিতে থাকবো। ওই জন্যই মনে হয় দাদাটা ওইটা করেছে। যাই হোক, মাকে বললাম। আমার মা বলল, আরে সবার কি ওরকম হয়? আর মানুষ কি সংসার করছে না? তোর বাবা কি আমাকে নিয়ে সংসার করেনি? তুই কি হোসনি জন্ম? তারপর আরও আশেপাশের কিছু মানুষের উদাহরণ দিয়ে মা বোঝায়। আমি বললাম, ঠিক আছে। তো মা বললো, দেখি খোঁজ খবর নিতে হবে। এবার মা বললো, দেখি এই বিষয়টা সত্যি কি মিথ্যে, কালকে একটু খোঁজ খবর নিতে হবে যে সত্যি ছেলেটা মারা গেছে তার বউর জন্য, না অন্য কিছু ব্যাপার। আর সত্যি ছেলেটা সুসাইড করার তো কোনো রিজনই নেই। সুসাইড যে করেছে তার তো মানুষের একটা রিজন থাকে, সেটা তো নেই। যাই হোক, আমার মা বলল আমি রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ পরের দিন আমার যেতে হবে দোকান খুলতে। আচ্ছা, রাতের বেলা হঠাৎ, জানি না এটা আমার মনের ভুল ছিল কি সত্যি সেদিন ঘটলো, রাত তখন প্রায় 12টা বেজে গেছে। আনুমানিক সঠিক সময় বলতে পারবো না, 12টা বেজে গেছে। আমি এদিক ওদিক করছি, ঘুম আসছে না। আমি তো ঘুমিয়ে পড়ি, 11টা 11:30টার মধ্যে আমাকে আর কেউ পাবে না, আমি ঘুমের দেশে চলে যাই। সেদিন আমার ঘুম হচ্ছে না, নাকে একটা উগ্র ধূপের সুগন্ধি আমার আসছে, একটা উগ্র ধূপের, আর ধূপের গন্ধটা না আমার খুব চেনা চেনা গন্ধটা আসছে। শুতে পারছি না, খুব কাশছি, খক খক করে কাশছি। পাশের ঘর থেকে মা আমাকে বলল, কিরে রাজু, এত কাশছিস কেন? জল নিয়ে শুসনি, একটু জল মুখে দে না, তোর জন্য তো আমি ঘুমাতে পারছি না। আমি বললাম, তুমি শোও, কাশি হচ্ছে, আমি জল খেয়েছি, জল আমি খেয়েছি, তাও কাশি হচ্ছে। যাই হোক, আমি না শুয়ে রয়েছি, এপাশ ওপাশ এপাশ ওপাশ করছি। গরমের সময় বাইরে কিন্তু বেশ ঝোড়ো হাওয়া চলছে। তো জানলাটা খোলা, ওই জানলা দিয়ে উবুর হয়ে শুয়ে বালিশের ওপর মাথাটা রেখে হাতটা এরকম করে দিয়ে, জানলা সোজাসুজি মাথার কাছে জানলা, তো জানলা দিয়ে রাস্তা দেখা যায়, আর ওই দাদাটার বাড়ির বাথরুমের সাইডটা, কলা গাছের সাইডটা দেখা যায়, ওদের ওই দিকটা লাইট জ্বলে। তো আমি ওইদিকে না তাকিয়ে রয়েছি। তো তাকিয়ে আমি দেখছি, হঠাৎ আমি দেখলাম, তখন আনুমানিক রাত 1:30 বাজে। আমি একবার চিত হচ্ছি, একবার সাইড হচ্ছি, আবার তাকাচ্ছি। যখন তাকাই তখন আনুমানিক রাত 1:30টার দিকে একটা কাউকে আমি দেখলাম ওদের বাড়ির ওই কলা গাছের পিছন দিয়ে, একটা ছাওয়া মতো কেউ গেল। আমি না দেখে, আর ওদের ওখানটা তো লাইট জ্বলছে, তখন আনুমানিক 1টা 1:30 বাজে রাতে, লাইট জ্বলছে, আমি দেখতে পাচ্ছি। আমি না ভাবলাম, কি হলো, আমি কি একটা দেখলাম, কেউ কি গেল, না আমি ভুল দেখছি? অনেকক্ষণ জেগে আছি, চোখে কি ঘুমের একটা ঝোঁক আসে না, চোখে কি ভুল দেখছি, চোখটাকে না এরকম এরকম করে দোললাম, দোলে নিয়ে আবার তাকালাম, দেখলাম না, কিন্তু কেউ গেছে। কি মন গেল যেন, মনটা না অস্থির অস্থির করছে। আমি না দূর, কে না কে ভুল দেখেছি, হয়তো কলা গাছের পাতাগুলো লম্বা লম্বা মোটা মোটা হয়, হাওয়া দিচ্ছে বাইরে, ঝোড়ো হাওয়া, কত হাওয়াতে দুলছে,
সেটাই দেখেছি মানুষের মতো। মনটা তো তখন অন্য কিছু গায় না, একটা ভয় ভয় শুয়ে রয়েছি। বিশ্বাস করবে না, জানলার সামনে, আমি কিন্তু তখন জানলার দিকে তাকিয়ে নেই, এমনি মাথায় হাত দিয়ে চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছি। জানলার ওখান থেকে আমাকে বলল, এ রাজু, দেখ বাড়িতে কি গেল রে। আর গলাটা শোনা মাত্র না আমার সারা শরীর যেন কেঁপে উঠল। তখন আমি ঘুমাইনি, আমি শুধু ঘুমানোর চেষ্টা করছি। আর গলাটা হচ্ছে যেই দাদা সুসাইড করেছে সেই দাদার। আমাকে বলছে ওর বাড়িতে কেউ গেছে দেখ। আমি না সাথে সাথে উঠলাম, তোমাদের বলছি দেখো আমার গা কাটা দিচ্ছে। দেখো, এই দেখো, দেখো গা কাটা কাটা দিচ্ছে, একটু সামনে দিয়ে দেখো, এই দেখো, দেখেছো লোমগুলো খাড়া হয়ে গেছে। আমি না উঠে সাথে সাথে পাশে মায়ের কাছে গেছি, মাকে গিয়ে বললাম, ও মা, ও মা। মা বলছে, কী রে, কী হয়েছে? আমি বললাম, মা জানো, আমি ওই দাদার নাম করে বললাম, ওই দাদা না আমার সাথে কথা বললো। মা উঠে বলছে, কি পাগল হয়ে গেছিস নাকি? মারা গেছে, তোর সাথে কথা বলবে কি করে? আমি বললাম, মা, আমি পুরো বিস্তারিত মাকে বললাম, তাকিয়েছিলাম এরকম দেখেছি এরকম ব্যাপার। তো আমাকে তখন বললো কি, ওই মা আবার আমার ঘরে আসলো, বললো লাইটটা না বন্ধই থাক, জ্বালাস না। তো মা না মাথার সামনে আর বিছানার মাথার সামনে এসে না মা চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে। মা বলছে, এ রাজু, এদিকে আয়। আমি তো শুয়েছিলাম। মাকে বলছি, কী হয়েছে মা? মা বলছে, দেখ তো ওখানে কে রয়েছে মনে হয়। তোমরা বিশ্বাস করবে না, একটা ছেলে পেছন দিক থেকে বেরিয়ে ছেলেটা দেখলাম চলে গেল। তারপর আমি যখন ছুটতে গিয়ে আমার ঘরের দরজা খুলে বাইরে বারান্দায় যাই, অন্ধকার তো, লাইট জ্বালাইনি, মা বলেছে জ্বালাবি না। তখন দেখছি দূরে স্কুটি নিয়ে একটা ছেলে এসেছিল, যে স্কুটি নিয়ে চলে গেল অন্য দিক দিয়ে ঘুরে, সামনে দিয়ে না। তখন আমার মা বলল, তার মানে বউটা কি সত্যি সত্যি যাকে প্রেম করে ফোনে কথা বলতো সে এসেছিল? এত রাত্রে, প্রায় 2টো বাজতে যাচ্ছে, কে হবে? মা বলল, দাঁড়া। সারা রাত না ঘুম হয়নি। সকালবেলা আমার মা ওই দাদাটার বাড়ি যায়, গিয়ে বলছে, কি গো বৌমা, রাতে কেমন ঘুম হলো? তখন হঠাৎ করে ওই বৌদি বলছে, কেন রাতে ঘুম হবে না কেন? ভালোই ঘুমিয়েছি। স্বামীর চিন্তায় কি আর ঘুম হয়? হ্যাঁ মাসিমা, আপনি এরকম কথা বলছেন, সত্য সত্য স্বামী মারা গেল, কেরম ঘুমিয়েছো, এটা আবার কোনো কথা হলো? তো আমার মা না ওর দিকে তাকিয়ে থাকে, ওই বৌদির দিকে। বৌদি তখন মানে মায়ের থেকে না চোখটা যেন আড়াল করছে, যেন চোর হয় না, চোর দেখবে সবসময় নিজেকে লুকায়। তো মা না সেই জিনিসটা ধরে ফেলে। মা তখন ওই দাদাটার মাকে বলে, শোনো গো, তোমাকে একটা কথা বলি, ওই বৌদির সামনেই। বলছে, জানো তো, কালকে রাতের বেলা আমার বাবুর সাথে একটা ঘটনা ঘটেছে। বলছে, কি গো, কি ঘটেছে? বাবু ভালো আছে? ওই দাদাটার মা বলছে। তখন আমার মা বলছে, জানো তো, কালকে আমার ছেলের রাতে ঘুম হচ্ছিল না। ও একবার বাইরে দেখছে, হুসপাস হুসপাস করছে। অনেক সময় গরমের সময় একটু রিচ খাওয়া হয়ে গেলে হয়, রাতে ঘুম আসতে চায় না। ও তো সেদিন একটু তেল মশলা খেয়েছে, তো রাতে ঘুম আসছিল না। জানো, তোমার ছেলের গলায় কেউ না ওকে বলেছে যে দেখ কে ঢুকলো। তো তার আগে ও ধূপের গন্ধ পাচ্ছিল। ও আমাকে বলল, মা, যখন ওই দাদাকে নিয়ে যাওয়া হচ্ছিল শ্মশানে, তখন ওই ধূপটাই জ্বালানো হয়েছিল। আমাদের হিন্দু শাস্ত্র মতে যখন মৃতদেহ নিয়ে যাওয়া হয়, সেটা কাছের গাড়ি হোক, সব্বাই গাড়ি, আর সেটা তুমি কাঁধেই নিয়ে যাও, ধূপ তো ধরিয়ে নিয়েই যায়। ওই ধূপের গন্ধটাই কিন্তু আমাদের রাজু ভাই পেয়েছিল প্রথম। তারপরে কিন্তু গলার আওয়াজ শুনতে পারো ওই দাদাটার। তার মানে ওই দাদাটার আত্মা সত্যি সত্যি কি এসেছিল? তো যাই হোক, মা এই কথাটা ওই দাদাটার মাকে বলে। তখন দাদাটার মা বলছে, তাই গো, তাহলে বাবু কেঁদে কেঁদে বলছে তোমাদেরকে যখন দেখা দিচ্ছে রাজুকে, আমাদের কেন দেখা দিচ্ছে না? আমার সাথে কেন কথা বলছে না? আমাকে একবার বাবা তুই দেখা দে বলে কান্নাকাটি করে। যাই হোক, মা একটা সময় থেকে কথা বলে বুঝিয়ে বাড়ি আসে। মা বলছে, জানিস, ওই ওর মাকে বলছি, ওই দাদাটার নাম করে, ওর বউ আমার দিকে কটকট করে দেখছে, কি কড়া কড়া কথা।
তো পরে শুনি বিকালবেলা আমার মা জানায়, আমি যখন আসি মা বলছে বৌদি নাকি সেই দিন কি তড়িঘড়ি সব জামা কাপড় গুছিয়ে নিয়ে সে নাকি বাপের বাড়ি চলে গেছে। তার না পাড়ার লোক ওকে থাকতে দিচ্ছে না, পাড়ার লোকের খেয়ে কাজ নেই, পাড়ার লোক নাকি ওকে দেখলে যাচ্ছে তাই করে বলছে। ওর স্বামীর মৃত্যুর কারণ নাকি ও, তাই ও শ্বশুরবাড়ি ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে ও ওর মা বাবার কাছে চলে গেছে, মা বাবার একটা মেয়ে। তো আমি বললাম দেখো যা পারে করুক গে, এইসবের মধ্যে ঢোকার দরকার নেই, আমার এইসব পছন্দ হয় না। আমাদের রাজুর এইসব না মেয়েলি কেস, মেয়ে নিয়ে এত আলোচনা, ও তো এমনি মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে, ওর এসব পছন্দই হয় না। ওর মাকে বলে ছাড়ো ওইসব, তুমি ওইসব নিয়ে চিন্তা ভাবনা করবে না, যার যা হচ্ছে হোক গে, আর ভালো লাগে না মা। তোর মা বললো যে ঠিক আছে, তুই তো আমাকে বলেছিলিস, আমি তাই গেছিলাম। তা কথা ওখানে শেষ। আমাদের ভাই বলছে দিদি আমি আমার মতো প্রত্যেক দিন কাজে যাচ্ছি, বাড়ি আসছি, তখনও আমার বাড়ি আসার পথে শরীরটা ভার হতো, গাটা কাটা দিত। একদিন দিদি মানে গরম গিয়ে বর্ষা আসলো, বৃষ্টিকাল, ছাতা মাথায় দিয়ে এক হাতে সাইকেল চালিয়ে বাড়ি আসছি, রাত 9টা বাজে। বৃষ্টির কারণে রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, আমি আমার মতো একা আসছি। হঠাৎ করে ঠিক আমার মনে হলো সাইকেলের পেছনে দাঁড়িয়ে ঠিক ওই দাদাটার বাড়ির কাছে আমাকে যেরকম আসলে কথা বলতো, আমাকে বলল কিরে রাজু বাড়ি যাচ্ছিস? আমি না মানে সাথে সাথে দাঁড়ালাম, দাঁড়িয়ে না পেছনে ঘুরে দেখলাম কেউ তো নেই, কিন্তু ওই দাদার গলা। আমি খুব ভয়তে মানে ওই বৃষ্টির সময় আমার কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে, আমি বাড়ি আসি, মাকে বলি, সব মাকে বলতাম আমি। আমার মা বলল তুই ভয় পাচ্ছিস যখন কোনো জায়গায় গিয়ে একটা মাদুলি নিয়ে নে, যাতে তুই ভয়টা না পাস, যেতে আসতে তুই ভয় পাচ্ছিস। 2 মাসের ওপর হয়ে গেল, ওই দাদা মারা গেছে, কিন্তু জানি না কেন আমার ভয় লাগতো, আর আমি ওর গলার আওয়াজ শুনতে পারতাম, আর আওয়াজ শোনার আগে একটা ধূপের গন্ধ আমার নাকে আসতো। আমি ওকে নিয়ে যাওয়ার সময় যখন চিতায় নিয়ে তোলা হবে, যে শ্মশানে যাওয়ার আগে ধূপের গন্ধ, সেই গন্ধটা না আমার নাকে আসতো, তারপরেই ওই গন্ধ আসার পরেই ওর না আমি গলার আওয়াজ শুনতে পারতাম, তার মানে ওর আত্মা আমার আশেপাশে থাকতো। তো যাই হোক, বলছে দিদি আমি পরের দিনই এক মৌলবীর কাছে যাই, গিয়ে একটা মাদুলি করাই, মাদুলি দেয় কালো কাঠ দিয়ে, আমি হাতে বাঁধি। হঠাৎ করে আমার সাথে মাদুলি পরার পর একদম সরাসরি আমার ঘরে রাতের বেলা, যেদিন আমি মাদুলি পরি হাতে, ডান হাতে বাঁধি, সেই দিন রাতে ওই যে দাদা 2 মাস পর, পাক্কা 2 মাস পর, যেই দিন ও মারা যায়, সুসাইড করে, সেই দিন ছিল সেইটা, 2 মাস পর ওই দিনে আমার কাছে ওই দাদা আসে রাতের বেলা, তখন আনুমানিক 3টে বাজে। আমি ওয়াশরুমে যাই, এসে শুয়ে রয়েছি, আবার সেই ধূপের গন্ধ আমার পুরো ঘর মমা করছে। আমি ওই ধূপের গন্ধ পেয়ে আমি একদম সতর্ক হলাম, তার মানে ওই দাদা আশেপাশে কোথাও আছে, আমি বুঝতে পারছি সঠিক। আমি দেখছি চোখ চেয়ে ঘুমাইনি, তার আগে ওয়াশরুম গেছি, আমি দেখছি ও আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মুখ দিয়ে কথা বলতে পারছি না, ও আমাকে বলছে রাজু তুই সব কিছু দেখেও চুপচাপ থাকলি, আমি যার জন্য মারা গেলাম তুই তাকে কিছু করতে পারলি না, শাস্তি দিতে পারলি না ভাই। আমি মানে কি বলবো, এইটুকুনি কথা বলে সে কোথাও যেন বিলীন হয়ে গেল, আমি তাকে আর পাইনি। লাস্ট সেই দিন এসছিল, তারপর থেকে আজ পর্যন্ত আর আমি দেখিনি। 2025-এ ভাদ্র মাস, অঘ্রাণ মাস ভাদ্র মাস এরকম সময় ঘটেছে ঘটনাটা। বলছে ওর পর থেকে আমি আর দেখিনি দিদিভাই। আমি ওর বউ যেখানে চলে গেছে মানে ওর নিজের বাড়ি, ওখানে আমি খোঁজ খবর নিয়েছি, বউটা নাকি চুকিয়ে প্রেম করছে ওই ছেলেটার সাথে। এখানে ওর মা বাবা কি আর করবে, একটা ছেলে ছিল মারা গেছে, আর ও তো চলে গেছে ওর বাবার বাড়ি। প্রচণ্ড মানে ওরা খুব নোংরা পরিবার, ওদেরকে কে কি বলবে। এখন
ও মেয়েদের আইন তো অনেক বেশি না, এখন ও ওখানে গিয়ে ওই ছেলেটার সাথে মানে একদম চুকিয়ে প্রেম করছে, ঘুরছে ফিরছে। মানে ওর যে স্বামী 2 মাস আগে মারা গেছে, ওর চুল কাটা, ওর ড্রেস পোশাক, ওর সাজগোজ দেখে কেউ বলবে না, আরো দেখলে বলবে ও ব্যাচেলার মেয়ে। এই ছিল আজকের ঘটনা, ভাবতে পারছো? আমাদের প্রথম কমেন্ট করেছো বং হিন্দু হেসেল, তারপর ময়না দত্ত, শুভঙ্কর ঘোড়ই বলেছো দিদিভাই এখন ঘটনাগুলো অতি ভয়ের আছে এবং খুব ভালো লাগছে। আমার ভয়ের গল্প শুনতে খুব ভালো লাগে দিদিভাই, শরীর তোমার ঠিক রাখতে হবে, না হলে ঘটনা বলবে কি? আমি বলবো। আচ্ছা, ফারহানা বলেছো আমি কালই ঘুরে আসলাম দীঘা দিয়ে, আমাদের যে হোটেলটা ছিল ওতে আমরা অনেক বছর ধরে থাকি, গেলেই তার পাশে ওর 2টো হোটেল আছে, আর ওই হোটেলে কিছু হয় না, কিন্তু রাতে বাইরে প্রচুর অন্ধকার থাকে আর খুব কুকুর ডাকে, কাঁদে মারাত্মকভাবে, না শুনলে বুঝতে পারবে না, এত ভয় লাগে তখন। আসলে হয়তো হোটেলটা ভালো, কিন্তু তার পরিবেশ বা আশেপাশে কোনো রকম কিছু তারা দেখে। কুকুর তো বিনা কারণে কখনো কাঁদে না, কখনো ওরা চিৎকার করে না, ওরা কিছু দেখে। আকাশ রূপসাগর বলেছ দিদিভাই একটা বিষয়ে আপনার কাছে প্রশ্ন ছিল, আমরা নিত্য পূজা পাঠ করি, তবু অনেক সময় প্রত্যাশিত ফল পাই না, তখন মনটা ঈশ্বরের মানে দেবদেবীর দিক থেকে দূরে সরে যায়। আসলে আমরা কোথাও ভুল করছি সেটা বুঝতেই পারি না। সঠিকভাবে উপাসনা করতে হলে কোন বিষয়গুলোর দিকে সবচেয়ে বেশি মন দেওয়া উচিত, যাতে পুজো সত্যি ফলপ্রসূ হয়? এই বিষয়ে আলোচনার দিক নির্দেশনা জানতে চাই। আচ্ছা, আমি একটু শর্টে বলছি, ঠিক আছে? প্রথমেই বলবো, পুজোটা হচ্ছে একটা ভক্তি। প্রথমেই হচ্ছে পুজোটা কিন্তু কখনোই লোক দেখানো না। এবার তুমি বলতে পারো দিদি আমি তো লোক দেখানো পুজো করি না, আমি তো ভক্তি করেই পুজো করি। ভক্তিতে বিলীন হয়ে তোমাকে পুজো করতে হবে। আগেই তুমি এখানে প্রথম একটা জিনিসই ভুল করেছো, সেটা আমি তোমাকে বলে দিই। তুমি বলছো দেব দেবী, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, বাড়িতে যেরকম তোমার বাবা মা আছে, বাবা মাকে যেরকম বাবা মায়ের মতো করেই ভালোবাসো, সম্মান করো, রেসপেক্ট করছো বা করো, ঠিক সেই রকম ভাবেই দেব দেবীকে দেব দেবী মানলে হবে না। যদি ভাবো ভগবান তারা দেব দেবী, আমরা সবাই জানি তারা দেব দেবী, তারা ভগবান, কিন্তু আমাদেরকে মনটাকে পরিবর্তন করতে হবে। আমাদের ভাবতে হবে তারাও আমাদের বাড়ির একটা সদস্য। ঠাকুর দেবতাদেরও কিন্তু শরীর খারাপ হয়, ঠাকুর দেবতাদেরও মন খারাপ হয়। তোমাকে বুঝতে হবে, তাদের মুখের দিকে তোমায় দেখতে হবে, আরাধনা করতে হবে, তাকে প্রসন্ন করতে হবে, তার সাথে কানেক্ট হতে হবে, বসে জপ করতে হবে। একটা শুদ্ধ মনে নিস্তব্ধ পরিবারে চুপচাপ, বাড়িতে হই হুল্লোড় ক্যাচর ম্যাচকর, সেখানে দেবদেবী থাকে না। শান্ত পরিবেশে চুপচাপ, যদি তুমি ভাবো সারাদিন বাড়িতে লোক হাঁটা চলা করে, তুমি রাতে করো, উপাসনা করো মায়ের, বাবার যে যে ঠাকুরের প্রসন্ন, দেবদেবীতে তোমাদের কথা মতো, তোমরা তাকেই ডাকো না নিষ্ঠাভাবে, দেখো ঠিক সাড়া দেবে। দেবদেবী কখনো ফল মূল সুগন্ধি কোনো কিছুতেই প্রসন্ন হয় না। তোমার মন যদি নিষ্ঠা থাকে, ঠাকুর না কিছু লাগে না, তোমাকে এমনিই দেখবে। আমি আমার বড় মাকে কখনোই ঠাকুর মনে করি না, যে উনি একজন ভগবান, আমি মনে করি উনি আমার মা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বড় মায়ের সাথে আমি ঝগড়াও করি, আমার বাড়ির লোক জানে, আমার বাড়ির লোক হাসে, যে যার মতো কাজ করে দেখে, আমি কিন্তু বকাবকি করি, হ্যাঁ তুমি এটা কেন করেছো, মানে মায়ের সাথে তো আমার একটা আলাদা ব্যাপার। তোমরা যদি মন থেকে মানতে পারো না, মানে ওইটা না বলে বোঝাতে পারবো না, ওটা যার যার বিষয়, মনের একটা ভাব। ধরো ভাই তোমাকে বলছি, বা কোনো বোন শুনছো তোমাদের বলছি, ধরো তোমাদের সন্তানকে যেরকম ভাবে তুমি ট্রিট করছো, যেরকম ভাবে তুমি শিক্ষা দিচ্ছ, যেরকম ভাবে তুমি নিজের, আমার সন্তান আমি বুঝবো, ঠিক দেবদেবীকে তোমাদের কথা মতো দেবদেবীকেও ভাবতে হবে সে হচ্ছে আমার সন্তান। কেন বলছি বলো তো? ভগবান যারা সিংহাসনে বসে থাকেন,
তাদের কিন্তু জল, খাবার, মিষ্টি, ফুল ফল দিয়ে সাজাই আমরা, তারা নিজেরা কিন্তু করে না। তাহলে তারা কিন্তু আমাদের সন্তানের মতো, তাদের ভগবান ভাবলে তুমি ভগবানের মতনই থাকবে, কোনো দিন কাছে যেতে পারবে না। তাদেরকে ভাবতে হবে আমার বাড়ির সদস্য, কথা বলতে হবে, তুমি ভালো থেকো, সাবধানে থেকো। দেখবে এইগুলো বলে ঠাকুরের সাথে বলে দেখবে তোমার মনটা যেন ঠাকুরের কাছে একদম মনে হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে আমাদের কমেন্ট করেছো সুমন কান্তি মান্না, সানিয়া মণ্ডল, শম্পা মিনি কিচেন, পরপর দুটো কমেন্ট করেছো। তারপর কমেন্ট করেছো অমনা দত্ত। আচ্ছা অমনা দত্ত, আপনার যে বিষয়টা আপনি বলেছেন নাতিকে নিয়ে, তার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন। তারপরে সোনিয়া মণ্ডল বলেছে আমার মিষ্টি দিদিভাই, লাভ দিয়েছো। রূপা দেব, সুমন কান্তি মান্না, পাপ্পু দে ভাই, ডালি দেবনাথ দিদিভাই, নীলিমা মজুমদার, কৃষ্ণা ধারা, সুদীপ রয়, চৈতালি রয়, সুজাতা দাস, কৃষ্ণা মুখার্জি, আব্দুল হক ভাই, রেশমি ব্যানার্জি অনেকদিন পর কমেন্ট করলে। তারপর সুনিতা চন্দ্র, পিঙ্কি দাস, প্যান্থার গেমিং বয়টি, শ্রাবণী হাজরা, সুদীপ, সুদীপ নন্দন, তারপরে কৃষ্ণা মুখার্জি দিদিভাই আবারও কমেন্ট করেছো। তারপরে নীলিমা সিংহ, কিষাণু মান্না, আয়ান হালদার, ইন্দ্রজিৎ রয় চৌধুরী, তারপরে সোহিনী রয়। সোহিনীর একটা ঘটনা আমাকে সোহিনী পাঠিয়েছিল, ওর বাবা সম্ভবত বলেছিল, সোহিনী তুমি তো তোমার বাবাকে দিয়ে বলিয়েছিলে, আমি ওই ঘটনাটা খুব তাড়াতাড়ি বলবো, ঠিক আছে? এখানে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে পিন করা আছে, যার যার মনে হবে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, আমাকে পাবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি ঠিক তোমাদের উত্তর দেবো। ওকে, তো এই ছিল আজকের ঘটনা। আজকে আমরা প্রশ্ন কিছু ঘটনা থেকে তুলে দেবো না। আজকের প্রশ্ন হচ্ছে তোমরা সবাই আজকের দিনটা কি করলে, কিরম ভাবে কাটালে, কার কার বাড়িতে পুজো হয়েছে, সেগুলোই আমাকে তোমরা আজকে প্রশ্ন স্বরূপ উত্তর দেবে। ওকে, এখনের মতো আসছি, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, টিপসে চোখ রাখবে। এখনের মতো টাটা, লাভ ইউ টু, গুড নাইট।